Recording is on. ওকে, তো হাউস ওয়্যারিং এর যে পার্টস গুলো ছিল, মানে একটা টোটাল ডিজাইনের আর এস্টিমেটের যে স্পেসিফিকেশন থেকে শুরু করে এসএলডি বা এস্টিমেট ফর্ম, প্রত্যেকটা পার্টস কি বলেছিলাম সিলেবাসের এক একটা টপিক। তো সেই প্রত্যেকটা পার্ট এবং শুরুতে আই রুলস হাউস ওয়্যারিং এর জন্য, যেটা আমরা প্রত্যেকটা পার্ট করেছি একটা অঙ্কর মধ্যে দিয়ে। তো এইভাবেই এই সাবজেক্টটা পড়বো আমরা, যে একটা বা দুটো নিউমেরিক্যাল যেগুলো করবো, সেই নিউমেরিক্যালের প্রতিটা স্টেপই হচ্ছে সিলেবাসের এক একটা ইউনিট, বা সিলেবাসের এক একটা, কি বলবো, ইউনিট বলা ভুল, সিলেবাসের একটা চ্যাপ্টারের বিভিন্ন পার্টস টপিক। তারপরে আমরা আগে সিলেবাস কমপ্লিট করব, তারপরে আমরা প্র্যাকটিস সেশনে যাব। প্র্যাকটিস সেশনে গিয়ে তখন আমরা আরো কিছু নিউমেরিক্যাল অ্যানালিসিস করব। তো আজকে আমাদের সব থেকে এই সাবজেক্টে এটা সব থেকে সোজা টপিক, সব থেকে কঠিন টপিকটা আমরা পড়ে নিয়েছি হাউস ওয়্যারিং। এবার সব থেকে সোজা টপিকে আমরা যাব, সেটা হচ্ছে ইলুমিনেশন ডিজাইন, যেটা তোরা আগেই করেছিস, কিন্তু এখানে যেহেতু নতুন করে আসছে আমি নতুন ভাবে একটু বলবো এবং আমরা নতুন ভাবে জিনিসটাকে করব। ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ার শুরু করছি। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। ওকে, তো আমাদের ইলুমিনেশন ডিজাইন, তো ইলুমিনেশন ডিজাইনে আমরা প্রথমে যেটা করব, এই সাবজেক্টটা আগে যেহেতু তোরা পড়েছিস সেই জন্য বেসিক ধারণাটা আছে, কিন্তু আমি এটা কখনোই ভাববো না তুই এটা আগে পড়েছিস, আমি নতুন করে বলবো আগে যা পড়েছিস পড়েছিস। তো ইলুমিনেশন ডিজাইনের আমাদের মেইন যে পার্টসটা ছিল, এর আগে যখন আমরা ইলুমিনেশন ডিজাইন পড়েছিলাম, আমরা বেসিক্যালি পড়েছিলাম কি দুটো কি তিনটে লাইট, সেই লাইট গুলোকে একটা ডিস্টেন্সের মধ্যে ইনস্টল করা আছে এবং সেখান থেকে কোনো একটা পয়েন্টে কতটা লাইট আমার এমিটস করছে, কতটা লাইট পড়ছে, যেটা আমরা কোন ল দিয়ে করেছিলাম, ইনভার্স স্কোয়ার ল অ্যান্ড ল্যাম্বার্ট কোসাইন ল। এই দুটো লকে ইউজ করে আমরা নিউমেরিক্যাল করেছিলাম, আর নিউমেরিক্যাল এই ইলুমিনেশন নিউমেরিক্যাল গুলো করেছিলাম মেনলি। এছাড়া আমরা করেছিলাম কি কিছু ইলুমিনেশন ডিজাইনও করেছিলাম, যে ডিজাইনটা আমরা আগে করেছি সেম ডিজাইনটাই আমরা এখনো করব। সেটা কি, যে একটা হল, একটা ব্যাংকুয়েট হল বা একটা অডিটোরিয়াম বা সিম্পলি একটা হলের মধ্যে কতগুলো ল্যাম্প আমাকে লাগাতে হবে, এটা আমাকে বার করতে হবে এবং তার প্ল্যানিংটা করতে হবে। এই ছিল আমাদের কাজ, তো সেটাই আমরা আবার করব। এখানে আলাদা কিছু সেভাবে আসবে না, একই জিনিস আসবে, কিন্তু যেহেতু নতুন করে আমরা করব সেই জন্য নতুন করে আবার সেগুলোকে আমরা পড়বো। তো মেথডস অফ লাইটিং ক্যালকুলেশন, আমরা মেথডস অফ লাইটিং ক্যালকুলেশন দিয়ে আমরা শুরু করব, যে কি কি মেথডে আমরা লাইটিং ক্যালকুলেশন করব। লাইটিং ক্যালকুলেশন মানে কি, এখানে কিন্তু ইনভার্স স্কোয়ার ল, ল্যাম্বার্ট কোসাইন লতে যা পড়েছিলাম আমরা, যে কোনো একটা সার্টেন জায়গাতে কতটা লাইট পড়ছে, কোনো একটা পয়েন্টে কতটা লাইট পড়ছে, ইলুমিনেটিং সোর্স থেকে তার ডিস্টেন্সটা কতটা হবে। মানে কি, আমরা একটা কি করেছিলাম, একটা সমকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজ টাইপের এঁকেছিলাম, ঠিক আছে, এবং যার হাইপোটেনিয়াসটাকে আমরা বার করেছিলাম, লেন্থটা, হাইপোটেনিয়াসের লেন্থটা বার করেছিলাম। আমরা হাইট অফ দ্য ল্যাম্প জানতাম, আর ল্যাম্পের আলোটা, ওই ল্যাম্পের সঙ্গে যদি স্ট্রেট লাইন টানি তার হরাইজেন্টাল প্লেন থেকে, তাহলে ল্যাম্পের আলোটা কোন জায়গায় পড়েছে সেই ডিস্টেন্সটা আমরা জানতাম। দুটো জানার পর আমরা কি করেছিলাম, আমরা বার করেছিলাম কি ওর অতিভুজটা বা হাইপোটেনিয়াসটা। এই ছিল আমাদের কাজ। আর এর সঙ্গে যেটা আমরা করেছিলাম ইলুমিনেশন ডিজাইন, তো এখানে আমরা পার্টটাকে সেগ্রিগেট করে দিলাম, আমরা এখানে শুধুমাত্র পড়বো কি ইলুমিনেশন ডিজাইন। তাহলে এটা কেন এই সাবজেক্টের মধ্যে রাখা হলো, এটা সাবজেক্টের মধ্যে রাখা হওয়ার কারণ হচ্ছে কি এক্সট্রা কিছু জিনিস এখানে আমরা অ্যাড করছি। সেগুলো কি,
সেগুলো হচ্ছে কি ইলুমিনেশন ডিজাইনের সঙ্গে এস্টিমেটিং পার্ট। এস্টিমেটিং পার্টটা কিছুই না, খুব ভালো করে শুনবি, খুব সিম্পল জিনিস। এস্টিমেটিং পার্টটা কিচ্ছু না, সিম্পল হচ্ছে কি আমার হাউস ওয়ারিং এস্টিমেটিং। মানে ধর একটা বাড়িতে বা একটা হলে শুধু ধরে নে আমার ল্যাম্প আছে, থাকতেই পারে। একটা ব্যাংকুয়েট হলে ধরলাম শুধুমাত্র, বা একটা ধর অডিটোরিয়ামে শুধু কতগুলো ল্যাম্প আছে তার ক্যালকুলেশন করতে হবে। তাহলে সেই ল্যাম্পটা কি আমি ওয়াটেজ হিসেবে ধরবো, টোটাল ল্যাম্পের যে লোড সেটা কি আমি ওয়াটেজ হিসেবে ধরবো, সেই অনুযায়ী আমি কারেন্ট পাবো। যদি আমি সাপ্লাই ভোল্টেজ দিয়ে তাকে ভাগ করি, সেই অনুযায়ী কারেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারবো এরিয়া, এই ক্রস সেকশন কত হবে কন্ডাক্টরে, কতগুলো লোড আছে আর কতগুলো পয়েন্ট আছে, সেটা থেকে আমরা বুঝতে পারবো কি কটা সাব সার্কিট হবে। একদম ঠিক যেভাবে আমরা হাউস ওয়ারিং এস্টিমেট করেছি, ঠিক একই রকম ভাবেই কিন্তু ইলুমিনেশন ওয়ারিং এস্টিমেট করবো। কিন্তু তার আগে কি করতে হবে, ইলুমিনেশন ডিজাইনটা করতে হবে। একটা মজার কথা হচ্ছে কি, এই সাবজেক্টে ইলুমিনেশন ডিজাইন আর ইলুমিনেশন এস্টিমেট একসঙ্গে আসে না, একমাত্র হাউস ওয়ারিং এর ডিজাইন এস্টিমেটটা একসঙ্গে দেয়। ইলুমিনেশন ডিজাইন একটা আলাদা আসে, এস্টিমেট ওটারই করতে দেয় কিন্তু আলাদা একটা কোশ্চেন বলে দেয় যে অত নম্বর অঙ্কেতে যে ডিজাইনটা করেছে তার এস্টিমেট করো, এত বাই এত একটা হল আছে, সেখানে আমার কত তার লাগবে শুধু বার করতে বলে, কারণ তার ছাড়া এখানে আর কিছু, মানে ফেজ ওয়্যার নিউট্রাল ওয়্যার। আর যদি বলে যে কন্ডুইটের মধ্যে দিয়ে করতে হবে তাহলে কন্ডুইট, বা যদি বলে কেসিং এর মধ্যে দিয়ে নিয়ে যেতে তাহলে কেসিং এর যে লেন্থ, যে যেরকম ভাবে আমরা হাউস ওয়ারিং করেছি এস্টিমেটটা একদম সেম হবে। কিন্তু এখানে লোড বলতে শুধুমাত্র আমি কি বুঝবো, লাইটিং লোড, মানে হচ্ছে শুধুমাত্র ল্যাম্প লোড, এছাড়া আর কিছু না। হাইট অফ দা সুইচ বোর্ড হবে 1.5 মিটার উপরে গ্রাউন্ড থেকে বা ফ্লোর লেভেল থেকে। আচ্ছা, আবার একই রকম ভাবে হাইট অফ দা মেইন সুইচ, হাইট অফ দা ডিস্ট্রিবিউশন বক্স, সবই হবে একই রকম আমার গ্রাউন্ড থেকে 1.5 মিটার উপরে। শুধু যেটা পার্থক্য হবে এখানে ওয়্যারিংটা, ব্যাংকোয়েট হলে কি হয়, যে কোনো হলে কিরকম থাকবে দেখি, ছাদ থেকে লাইট গুলো ঝুলানো থাকে, তাই তো? লাইট গুলো কোথায় থাকে, দেয়ালে থাকে না ছাদে থাকে? হলে, সিনেমা হল বল, কোনো একটা অডিটোরিয়াম বল, কোথায় থাকে? সিলিং এ থাকে নাকি ওয়ালে থাকে? সিলিং এ থাকে। সিলিং এ থাকে। তার মানে আমরা এখানে কি করব, এখানে ওই যে বলেছিলাম যে আমরা আমার বাড়ির যা হাইট হবে বা ঘরের যা হাইট হবে তার থেকে 0.5 মিটার নিচ থেকে ওয়্যারিং রান যাবে, ঠিক আছে? এটা আমরা করব না, এখানে ওয়্যারিং এর কোনো হরাইজন্টাল রান হবে না, ডাইরেক্ট উঠে যাবে ছাদে, মানে ডাইরেক্ট ভার্টিক্যাল রান টু দা সিলিং। এই হচ্ছে আমার ক্যালকুলেশনের পার্থক্যটা হবে। তো যখন আমি এস্টিমেট করাবো তখন সেটাই আমি আসবো, ঠিক আছে? আগে আমরা ডিজাইনে আছি। এই হচ্ছে পার্থক্য, বা এখানে এটুকুই হচ্ছে আমার এক্সট্রা অ্যাডেড হবে, আর কিছু না। পরীক্ষার সময় অনেক সময় যেটা দেয়, হাউস ওয়ারিং দেয়ই না, যেহেতু হাউস ওয়ারিংটা অনেক বড় হয়, হাউস ওয়ারিং দেয়ই না, দিয়ে দেয় ইলুমিনেশন ডিজাইন, ইলুমিনেশন ওয়ারিং মানে এস্টিমেট। তো ইলুমিনেশন ওয়ারিং এস্টিমেটও যে আমার হাউস ওয়ারিং এস্টিমেটও তাই, আর কিছু পার্থক্য না। আরো ইজি হাউস আমার ইলুমিনেশন ওয়ারিং এস্টিমেট, কারণ এখানে আমার ফ্যান নেই, এখানে আমার সেরকম কোনো সকেট নেই, শুধুমাত্র ল্যাম্প, আর কোনো লোড নেই। তা যাই হোক, তো আমরা আগে ডিজাইনটা আসি। দ্য নাম্বার অফ মেথড হ্যাভ বিন এমপ্লয়েড, অনেকগুলো মেথড আছে যেগুলোকে আমরা এমপ্লয় করতে পারি এটার জন্য, এই ইলুমিনেশন ডিজাইনের জন্য। এখানে বুঝতেই পারছিস দেখে যে আমি এখানে কি কি লিখেছি। Sorry. It consists in making an allowance of watt per square meter. মানে এটা হচ্ছে কি, এটা একটা কি বলবো, একটা রাফ ক্যালকুলেশন, এখানে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমি আনবো না। আমরা এটা ধরে নেবো কি, পার স্কোয়ার মিটারে কত ওয়াট করে আমি ল্যাম্প লাগাচ্ছি। খুব ভালো করে শোনা, একটা ঘর আছে, একটা বড় ঘর আছে। রুল অফ থাম্ব মেথড, রুল অফ থাম্ব মেথড কথাটার মানে হচ্ছে কি, এই যে আমরা বাংলা ভাষায় একটা কথা বলি দেখবি, যে কি বলবো, যে একটা হাতের মাপ, রুল অফ থাম্ব, আমরা একটা হাতের মেজারমেন্ট করে নিই। মানে ধর এত, ধর একটা আমার ঘর আছে, সেই ঘরটা ধর সাপোজ 10 বাই 10 একটা ঘর আছে, সো ইজি বোঝার জন্য বললাম। মানে ধর আমার 100 মিটার স্কোয়ারে একটা ঘর আছে, 100 মিটার স্কোয়ার হবে না, আমি 10 ফুট বাই 10 ফুট, মানে ধর আমি 100 মানে
কি বলবো ফুট স্কোয়ার একটা ঘর স্কোয়ার ফুট একটা ঘর আছে 100 স্কোয়ার ফুটে, তো 100 স্কোয়ার ফুটের ঘরে আমি ধরে নিলাম কি পার স্কোয়ার ফুটে কতটা করে আমার ওয়াটেজ লাগছে, মানে কি পার স্কোয়ার ফুটে সমান আমি আলো ফেলতে চাইছি, তো পার স্কোয়ার ফুটে আমি সমান আলো ফেলতে চাইছি। টোটাল ঘরের মধ্যে যদি আমার 4টে বা 5টা ল্যাম্প লাগে, আমি ক্যালকুলেশন করে নেবো একটা রাফ ক্যালকুলেশন যে পার স্কোয়ার ফুট এরিয়া সমানভাবে ইলুমিনেট হচ্ছে। তাই এটা কিভাবে ক্যালকুলেশন করব? এটা তো ওরকম ভেবে ক্যালকুলেশন করতে পারবো না, এটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে অ্যাকর্ডিং টু গ্লেয়ার। মানে ধর আমি 4টে ল্যাম্প লাগিয়েছি এখন ঘরে, আমার 10x10 একটা ঘর আছে, 100 স্কোয়ার ফুটের ঘর আছে, সেখানে 4টে ল্যাম্প লাগিয়েছি বা 5টা ল্যাম্প লাগিয়েছি। আমি দেখে নেবো কি এই 5খানা ল্যাম্পকে এমন ভাবে এটা সমান ডিস্টেন্সে আমি লাগিয়েছি মোটামুটি চোখের আন্দাজে, যাতে ঘরের মধ্যে সব জায়গাটাই প্রায় ইউনিফর্ম ইলুমিনেশন হচ্ছে। দেয়ার ইজ নো ফরমেশন অফ গ্লেয়ার, কোনো গ্লেয়ার ফর্ম করছে না। ঠিক আছে, তার মানে কি এটা একটা ওয়াট পার স্কোয়ার মিটার মেথড হয়ে গেল। মানে এটা কিন্তু আমি কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলাম না, আমি একটা আমার চোখের আন্দাজে একটা ধরে নিলাম, দ্যাট ইজ দা ওয়াট পার স্কোয়ার মেথড। এবার আছে লুমেন অর লাইট ফ্লাক্স মেথড। এটা কি? আমরা এই মেথডটাকে কিন্তু এমপ্লয়েড করব। This method is applicable to those cases where the sources of light are such as to produce an approximate uniform illumination over the working plane, whereas average value is required. Working plane, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। ওয়ার্কিং প্লেন মানে কি? ওয়ার্কিং প্লেন বাংলা ভাষায় যদি বলিস তাহলে যেখানে কাজ করছি সেই প্লেনটা, কাজ করছি এই প্লেনটা কথাটা ঠিক না। কথাটা হচ্ছে কি আমি কোন জায়গায় আলোটা ফেলতে চাইছি, কোন জায়গার রেসপেক্টে আমি ইলুমিনেশনটা দেখতে চাইছি, সেটা হতে পারে আমার ফ্লোর, হতে পারে আমার টেবিল যেখানে আমি কাজ করছি, হতে পারে একটা লেদ মেশিন যেখানে আমার কাজ হচ্ছে। লেদ মেশিন কারণটা এই জন্যই বললাম, লেদ মেশিন হচ্ছে এমন একটা জিনিস যেখানে কাজ করার সময় সব থেকে বেশি গ্লেয়ার ফরমেশনটা মানে ডিফিকাল্টিস তৈরি করে। গ্লেয়ারের জন্য সবচেয়ে বেশি ডিফিকাল্টিস হয় যখন লেদ মেশিনে কাজ করা হয়, যার জন্য তোরা যদি কোনো ওয়ার্কশপে যাস, কোনো কারখানায় যাস, পুরোনো ফ্যাক্টরিতে দেখতে পাবি ম্যাক্সিমাম ডাবল টিউব কানেকশন। দেখেছিস কেউ তোদের মধ্যে? কেউ দেখেছিস ডাবল টিউব কানেকশন? আমি দেখতে পাচ্ছি না কারা কারা ক্লাসে প্রেজেন্ট আছে, কারণ আমি স্ক্রিন শেয়ার করছি বলে। হ্যাঁ স্যার। ডাবল টিউব কানেকশন দেখেছিস? ডাবল টিউব কানেকশন আর সিঙ্গেল টিউব কানেকশনের কি ডিফারেন্স বলতো? আমি এই কারণেই বলছি ডাবল টিউব কানেকশন, কিন্তু কিছু নিউমেরিক্যাল আসতে পারে যেখানে সেট দিয়ে দেবে, সেট অফ ল্যাম্প দিয়ে দেবে, মানে এক একটা সেটে দুটো করে ল্যাম্প আছে। আমার কি প্রয়োজন ছিল, ধর একটা ঘরে আমি, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কারণ তোদের বারবার ডবল টিউব মানে কি যেটা ট্রেনে দেখতে পাওয়া যায়? ট্রেনে দেখতে পাওয়া যায় ঠিকই, ট্রেনে ডাবল টিউব কানেকশনের সঙ্গে ফ্যাক্টরিতে ডাবল টিউব কানেকশনে একটু পার্থক্য আছে। ট্রেনে ওটা ডাবল টিউব না, ওটা সেটটা ওরকম থাকে, দুটো ছোট ছোট মানে ফ্লুরসেন্ট টিউব একসঙ্গে করা থাকে, ওটা ওয়াটেজটা কম হওয়ার জন্য ওটা করা হয়। কিন্তু আমি বলতে চাইছি 40 ওয়াটের ডাবল টিউব, যেটা মানে বড় বড় যে ফ্লুরসেন্ট ল্যাম্প গুলো হয় 40 ওয়াটের, যেগুলো আমরা বাড়িতে লাগাই, এই 40 ওয়াটে এখন তো সবাই এলইডি লাগায়, এখনকার কথা বাদ দেন, পুরোনো কথাগুলো বলছি অ্যাকচুয়ালি। আগে যে 40 ওয়াটের ফ্লুরসেন্ট টিউব লাগানো হতো, তো দুটো 40 ওয়াটের ফ্লুরসেন্ট টিউব দেখবি এখনো অনেক পুরোনো পুরোনো ইন্ডাস্ট্রিতে, এখনো সেখানে দুটো 40 ওয়াটের টিউব লাগানো আছে, একটা বড় একটা সেট আছে, সেই সেটের মধ্যে লাগানো আছে, বড় একটা সেট। আমি কথাটা কেন বলছি, পেছনে কারণ আছে একটা বলার, একটা মানে এর হোল্ডারটা অনেক বড়, টিউব যেখানে সেট করা হয়েছে। এবং মানে আমি তো ধর একটা ঘরে ধর আমার 20টা ল্যাম্প লাগবে সাপোজ, তা আমি তো 20টা ল্যাম্প আলাদা আলাদা লাগাতে পারতাম, আমার 10খানা ল্যাম্পে ইচ ল্যাম্পে দুটো করে সেট লাগানোর কি দরকার ছিল? বারবার বলছি সাবজেক্টটা খুব প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এই জন্য সাবজেক্টে এই জায়গাগুলো ক্লিয়ার করার দরকার আছে। এর কারণটা হচ্ছে টু অ্যাভয়েড দ্য ফরমেশন অফ গ্লেয়ার। মানেটা কি, কিভাবে অ্যাভয়েড করব ফরমেশন অফ গ্লেয়ার? ধর দুটো টিউব আমার আছে, দুটো টিউবে যখন আমি টিউবটা যখন জ্বলছে, টিউব না যে কোনো লাইট, ধর এক ফ্লুরসেন্ট হতে পারে, ইনক্যান্ডিসেন্ট হতে পারে, যে কোনো ল্যাম্প, একটা অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই দিয়েছি, সেটা জ্বলছে। তো তার মানে কি, তার ফ্লাক্সটা কি রকম? অল্টারনেটিং তো ফ্লাক্সটা, ইয়েস অর নো? আমার কথাটা ক্লিয়ার? আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখাই তোদের দ্বারা।
সেই 6 জনই রয়েছে, ক্লাসের অবস্থা খুব খারাপ, এত কম স্টুডেন্ট ক্লাসে। আচ্ছা, যাই হোক, তো আমি ধরলাম, আচ্ছা আজকে কি ফার্স্ট ক্লাসে এরকমই ছিল অ্যাটেন্ডেন্স? হ্যাঁ স্যার। কেন, কারণ কি এরকম অ্যাটেন্ডেন্স হওয়ার? এরকম করলে মুশকিল। আচ্ছা, ঠিক আছে, ধর সিম্পল এটা আঁকছি এরকম। আচ্ছা, এভাবে দেখাবো না, আমি সিম্পল সাইকেলটা করে দেখাই, দাঁড়া। ধর এটা একটা সাইনোসোডিয়াল সাইকেল ধরে নে। এবারে তার মানে কি, এটা তো জিরো ভ্যালু। যখন আমরা প্রিসিশন ওয়ার্ক করব, যখন আমরা প্রিসিশন ওয়ার্ক করতে যাব, এই জায়গায় সমস্যাটা কি হবে, লেদ মেশিনে যখন কাজ হচ্ছে খুব প্রিসিশন ওয়ার্ক হচ্ছে, প্রিসিশন ওয়ার্ক যখন হবে তখন এই জিরো ভ্যালুটায় যেই রিচ করবে সঙ্গে সঙ্গে কি হবে, একটা ডিসকমফর্ট টু দ্য আই হবে। মানে এটা আমি বুঝতে পারবো খুব প্রিসিশন ওয়ার্কের সময়। যার জন্য কি আর ডাবল টিউব কানেকশন করা হয়। ডাবল টিউব কানেকশনের মাঝখানে কি থাকে, একটা ক্যাপাসিটার থাকে। একটা ক্যাপাসিটার যদি থাকে তাহলে কি হবে, আমি ধর এটা একটা টিউবের কানেকশন। আচ্ছা, মাইকটা একটু মিউট কর, তোর মাইকটা মনে হয় আনমিউট আছে। আচ্ছা, আর একটা টিউবের কানেকশন কিরকম হবে, আর একটা টিউবের কানেকশন হবে ধর এইখান থেকে। ধর এটা স্টার্ট করেছে এই জায়গা থেকে, আর একটা স্টার্ট করলো ধর এইখান থেকে। মানে আমি কি করিয়ে দিলাম, লিড করিয়ে দিলাম। আর একটা সাইকেল ধর এই গেল সাপোজ। তাহলে কি হচ্ছে, যখন এই জিরো ভ্যালুতে আছে তখন আমি এটার পিক ভ্যালু পাচ্ছি, মানে এখান থেকে সব স্টার্ট করেছে একটা সাইকেল। আচ্ছা, একটা কারণে কিন্তু আমি এটাকে এরকম বেঁকা বেঁকা আঁকছি। কারণ হচ্ছে আমার আই এ সব সময় ডিসকমফোর্ট হবে যখনই আমি ডাবল টিউব কানেকশন করব। এই ডাবল টিউব কানেকশন করার জন্য কি হচ্ছে, আমি দুটো টিউব কানেকশন করেছি, একটা টিউব যদি রাখতাম তাহলে কি হতো, এই পয়েন্টটা যেই জিরো পয়েন্টে আসছে সঙ্গে সঙ্গে আমার চোখে একটা ডিসকমফোর্ট হতো। ডবল টিউব করে আমি ক্যাপাসিটার দিয়ে লিড করিয়ে দিলাম একটাকে, তাহলে ক্যাপাসিটার দেওয়া মানে কি, লিড অ্যাঙ্গেলটা লিড হয়ে যাওয়া। তা অ্যাঙ্গেলটা যখন লিডিং হয়ে যাচ্ছে তখন কি হবে, ধর এমন ভাবে লিড করালাম, কত ডিগ্রিতে লিড করালাম, আমি 90 ডিগ্রিতে লিড করালাম। মানে যখন ও জিরো পজিশনে থাকবে, মানে দুটো কারেন্টের মধ্যে আমার অ্যাঙ্গেল কত, ফেজ অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি লিডিং। তাহলে একটা যখন আই, যদি এটা I1 হয়, এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, তাহলে I1 যখন এই জিরো ভ্যালুতে আছে তখন I2 কত ভ্যালুতে আছে, 90 ডিগ্রি ভ্যালুতে আছে। তার মানে কি, কখনোই আমি এই পয়েন্টটা পাবো না। আবার এখানেও দেখ, এই যখন জিরো, এই যে জিরো মোটামুটি একটা ভ্যালু পাচ্ছি আমি এখানে। তার মানে কখনোই আমার দুটো ভ্যালুর মধ্যে কোনো চেঞ্জেস আসবে না, মানে আমার চোখে কোনো রকম ডিসকমফোর্ট আসবে না। সব সময় মনে হবে কি, যে ওটা জ্বলছে, জ্বলন্ত অবস্থায় রয়েছে। এটাই হচ্ছে আমার ডবল টিউব কানেকশনের কারণ। দুটো টিউবের মাঝখানে একটা ক্যাপাসিটার ইউজ করে কি করা হচ্ছে, অ্যাঙ্গেলটাকে, ফেজ অ্যাঙ্গেলটাকে কি করা হচ্ছে, আমার 90 ডিগ্রি করা হচ্ছে দুটো কারেন্টের মধ্যে। একটা I1 একটা I2 কারেন্ট, দুটো যদি কারেন্ট হয় দুটো টিউবে, দুটো কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত, 90 ডিগ্রি লিডিং। ক্যাপাসিটর লাগালে এটা হবে 90 ডিগ্রিতে লিড করানো হচ্ছে, 90 ডিগ্রি বা কাছাকাছি, 90 ডিগ্রি কাছাকাছি করানো হচ্ছে, যাতে আমার চোখের মধ্যে কোনো রকম ডিসকমফোর্ট না হয়। এটাই হচ্ছে মেন কারণ। আচ্ছা, তো এবারে এটা বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো যাই হোক,
তো এটা হলো আমার দিস মেথড ইজ অ্যাপ্লিকেবল আছে। তাহলে এখানে আমরা কি করছি, এখানে আমরা একটা ওয়ার্কিং প্লেনের ওপর আমরা একটা ইউনিফর্ম লাইটিং কে প্রোভাইড করতে চাচ্ছি, যার জন্য কি হচ্ছে ফ্রম দ্য সাইজ অফ দ্য ল্যাম্প অর ল্যাম্পস এমপ্লয়েড অ্যান্ড ফ্রম দেয়ার এফিসিয়েন্সি টোটাল লুমেন্স আউটপুট আর ডিটারমাইন্ড। তাহলে আগে আমার কি জানতে হবে, টোটাল কতটা লুমেন একটা রুমে লাগছে সেটা আগে আমাকে জানতে হবে। এটা যদি আমি না জানতে পারি তাহলে কিন্তু আমি বার করতে পারবো না, ঠিক আছে। If the lamps and surrounding are not perfectly clean, then determination of lumens receiving on working plane, the depreciation factor or maintenance factor should be included. এবারে কি হচ্ছে, আমার যে ল্যাম্প গুলো ধর ঘরে লাগানো আছে, সেই ল্যাম্প গুলোর উপর ধুলো পড়তে পারে, ডার্ট ডাস্ট এসব আসতে পারে। তো এই ডার্ট বা ডাস্ট আসার জন্য কি হবে, আমার অ্যাকচুয়ালি ওই একটা সলিড অ্যাঙ্গেল বলতে আমরা কি বোঝাই, যেখান থেকে কারেন্টটা এই লাইটটা এমিটস করে, সেখান থেকে যে লাইটটা এমিটস করছে তার সবটা যে লুমিনিয়াস ফ্লাক্সটা পাওয়ার কথা, সেই পুরোপুরি লুমিনিয়াস ফ্লাক্সটা আমার এসে পৌঁছচ্ছে না ওয়ার্কিং প্লেনে, ডিউ টু হচ্ছে এই কি বলে এটাকে বলা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর। ডেপ্রিসিয়েশন মানে কি, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে আমার যে লাইটটা আসার কথা তার থেকে কম লাইট আসছে, দ্যাট ইজ দ্য ডেপ্রিসিয়েশন। যার জন্য আমায় কি করতে হচ্ছে, মেইনটেনেন্স করতে হচ্ছে। মেইনটেনেন্স করা মানে কি, মানে আমাকে ডার্ট ডাস্টটা পরিষ্কার করতে হচ্ছে, বা আমাকে ধরে নিতে হচ্ছে কতটা ডেপ্রিসিয়েশন হয়েছে। মানে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মেইনটেনেন্স ফ্যাক্টর। মেইনটেনেন্স ফ্যাক্টর মানে মেইনটেনেন্স যদি করি, পরিষ্কার করলে আলো বেশি আসবে, ডেপ্রিসিয়েশন কম হবে, এটাই আর কিছু না। তাই জন্য এটাকে ইনক্লুড করতে হচ্ছে। এবার লুমেন রিসিভড অন ওয়ার্কিং প্লেন, একটা ওয়ার্কিং প্লেন যার উপর আমি আলোটা ফেলতে চাইছি, কতটা লুমেন আসতে পারে, নাম্বার অফ ল্যাম্পস ইনটু ওয়াটেজ অফ ইচ ল্যাম্প ইনটু এফিসিয়েন্সি অফ ইচ ল্যাম্প ইন টার্ম অফ লুমেন পার ওয়াট। তাহলে কি কি হলো, প্রথমে আসছে কি আর কি ইনটু কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন বাই ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর। নাম্বার অফ ল্যাম্পস, কতগুলো ল্যাম্প আছে, প্রত্যেকটা ল্যাম্পের ওয়াটেজ, প্রত্যেকটা ল্যাম্পের লুমিনিয়াস এফিসিয়েন্সি মানে কি লুমেন পার ওয়াট ইনটু কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন বাই ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর। তার মানেটা কি, কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন মানে কি, ইউটিলাইজেশন ফ্যাক্টর, কতটা আলো ইউটিলাইজড হলো, কতটা আলো ইউটিলাইজড হলো, বাই ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরটা আমার যত কম হবে তত বেশি আলো ইউটিলাইজড হবে। তার মানে কি, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর যত বেশি হবে তত আমার লাইট কি হবে, কম ইউজ হবে, ইউটিলাইজড হবে, আর যত ওটা কমবে তত আমার কি হবে, ইউটিলাইজেশন ফ্যাক্টরটা বা লাইটটা বেশি ইউটিলাইজড হবে আমার। So also lumen received on working plane is equals to number of lamp, wattage of each lamp, efficiency of each lamp in terms of lumen per watt into coefficient of utilization into maintenance factor. তার মানে আমরা জানি কি মেইনটেনেন্স ফ্যাক্টর ইকুয়ালস টু 1 বাই ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর। তাহলে যদি আমার ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর দেওয়া থাকে তাহলে আমি কি করব, কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশনের সঙ্গে ওটাকে ভাগ করে দেবো, আর মেইনটেনেন্স ফ্যাক্টর যদি দেওয়া থাকে তাহলে গুণ করব, কারণ মেইনটেনেন্স ফ্যাক্টর যত বাড়বে তত আমার ইউটিলাইজেশনটা বাড়বে। কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন ইজ নাথিং বাট দ্য ইউটিলাইজেশন ফ্যাক্টর, কতটা লাইট আমার ইউটিলাইজড হচ্ছে, যত মেইনটেনেন্স করব তত বেশি লাইট আমার ইউটিলাইজড হবে, তত বেশি। আর যদি আমি ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরটা বেশি হয় তাহলে কি হবে, ওই ডার্ক ডাস্ট কি করবে, কিছু লাইটকে অ্যাবজর্ব করে নেবে, কিছু লাইটকে রিফ্লেক্টেড করে দেবে, সব লাইটটা আমার ওয়ার্কিং প্লেনে আসবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে কি কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন or utilization factor কি, the whole light radiated by the lamp does not reach the working plane, যে কথাটা বললাম, the ratio of lumen reaching the working plane to the total lumens given out by the lamp of lumen is known as utilization factor, কতটা আসছে or coefficient of utilization. Higher the value of utilization factor, more lumen will reach the working plane. For the given lumen output of the lamp, the value of utilization factor depends upon one হচ্ছে mounting height of the lamp, two হচ্ছে area to be illuminated, কতটা লাইট আমি ইউটিলাইজ করব কার কার উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে মাউন্টিং হাইট অফ দ্য ল্যাম্প। মাউন্টিং হাইট মানে কি, আলোটা বা ল্যাম্পটা কতটা আমার ওয়ার্কিং প্লেন থেকে কতটা উপরে ওটা ঝোলানো রয়েছে, মাউন্টিং হাইট। এই কথাটার মানে হচ্ছে
গ্রাউন্ড থেকে নয়, কিন্তু যেখানে আমি ওয়ার্কিং প্লেন সেটা গ্রাউন্ডও হতে পারে, আমি কোথায় আলোটা ফেলতে চাইছি কোনো টেবিলের ওপরও হতে পারে, কোনো স্পেশাল জায়গাতেও হতে পারে, যেখানে আমি আলোটা ফেলতে চাইছি সেখান থেকে লাইটের যে হরাইজন্টাল ভার্টিক্যাল ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য মাউন্টিং হাইট। সেটা আমার ল্যাম্পটা এটা হতে পারে একদম সিলিং এর সঙ্গে আটকানো আছে, সেটাও হতে পারে, আবার সিলিং থেকে নিচের দিকে ঝুলছে, সেটাও হতে পারে। যাই হোক না কেন, আমার দুটো ওয়ার্কিং প্লেন আর লাইট যেখান থেকে এমিটস করছে বা লাইটিং বডি যেটা, তাদের দুজনের মধ্যে হাইটটা হচ্ছে মাউন্টিং হাইট। যতই হাইটটা কমবে, এই মাউন্টিং হাইটটা যত কমবে, ইউটিলাইজেশন ফ্যাক্টর ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজিং অফ মাউন্টিং হাইট, মানে মাউন্টিং হাইট যত কমবে তত ইউটিলাইজেশন ফ্যাক্টর বাড়বে। মানে দুটোর মধ্যে ডিফারেন্স যত কমবে তত আমার কি হবে, বেশি আলো পড়বে, তাহলে বেশি আলো ইউটিলাইজ করতে পারবো। যত দুটোর মধ্যে ডিফারেন্স বাড়বে, মানে মাউন্টিং হাইটটা যত বেশি হবে, তত আমার কি হবে, ইউটিলাইজেশন ফ্যাক্টরটা ডিক্রিজ করবে। আর কি, এরিয়া টু বি লিমিটেড, কতটা এরিয়া আমার আলোটা ফেলতে হবে, আলোটা ছড়িয়ে দিতে হবে কতটা এরিয়া, সেটার উপর ডিপেন্ড করছে। এরিয়া যত বাড়বে তত আমার ইউটিলাইজেশন ফ্যাক্টরটাও কমবে। ফর গিভেন হাইট, প্রপোর্শনাল or direct light becomes more and more if floor area increase. Utilization factor increases with the increase in area to be illuminated. Type of light আছে। এবারে কি হচ্ছে, আমার একটা ধর আমি ডাইরেক্ট লাইটিং ফেলছি, ডাইরেক্ট লাইটিং ফেললে কি হয়, বেশি জায়গা কিন্তু আলোকিত করতে পারি না আমরা, একটা সেন্টারে বেশি আলো হয়। ইনডাইরেক্ট লাইটিং এর সুবিধাটা কি, আর ইনডাইরেক্ট লাইটিং মানে কি, যদি রিফ্লেক্টর ইউজ করি আমরা, এটা জাস্ট বলছে বলার জন্য, রিফ্লেক্টর যদি ইউজ করি বা যদি আমরা আলোটাকে ছড়িয়ে দিতে চাই, হয়তো আলোর ইন্টেন্সিটি কমে যাবে, লুমিনিয়াস ইন্টেন্সিটি কমে যাবে, এই যে টার্ম গুলো খুব ইম্পর্টেন্ট, লুমিনিয়াস ইন্টেন্সিটি কমে যাবে, কিন্তু আমার এই রুমটা ইউনিফর্মলি ইলুমিনেটেড হবে, গ্লেয়ারটা কম আসবে। দেখ, গ্লেয়ারটা আসে কিন্তু আনইউনিফর্ম ইলুমিনেশনের জন্য। গ্লেয়ার কি, গ্লেয়ার হচ্ছে ডিসকমফর্ট টু দ্য আইস। আমি একটা ঘরের মধ্যে একটা সাইডে প্রচুর আলো আছে, একটা সাইডে অন্ধকার অন্ধকার, তো একবার আলোর দিকে চাইলাম, অন্ধকার দিকে চাইলাম, তাহলে আমার চোখের মধ্যে ডিসকমফর্ট ফিল হবে, দ্যাট ইজ দ্য গ্লেয়ার। এর মানে এটা নয় যে সারা ঘরটা যদি খুব উজ্জ্বল আলো থাকে তাহলেই সেটা ভালো, মানে গ্লেয়ার তাহলে হবে না, মানে গ্লেয়ার হবে না অবশ্যই, কিন্তু এরকম নয় যে খুব অনুজ্জ্বল বা খুব লাইটের ইন্টেন্সিটি কম আছে সারা ঘরে, কিন্তু সমান লাইট আছে প্রত্যেকটা স্কোয়ার ফুটে বা স্কোয়ার মিটার এরিয়ায়, পার ইউনিট স্কোয়ার মিটার এরিয়াতে আমার আলোর ইন্টেন্সিটি এক আছে, সে কম থাক আর বেশি থাক, তাহলে কিন্তু আমার গ্লেয়ার হবে না। এবং সমস্ত কিছুর জন্য এই যে এত কিছু করি আমরা, এই একটা কারণেই, যাতে আমার গ্লেয়ার ফরমেশন না হয়। শুধু তাই না, রুমের মধ্যে কি কালার থাকবে, কন্ট্রাস্ট। রুমের মধ্যে আমি ধর যে মানে অ্যাপারেটাস গুলো রেখেছি সেগুলো খুব লাইট কালারের, আবার রুমের দেয়ালটাও লাইট কালারের, তাহলে কিন্তু আমার চোখে ডিসকমফর্ট হবে, কারণ আমি কন্ট্রাস্ট করতে পারবো না, চিনতে পারবো না কোনটা দেয়াল আর কোনটা মানে আমার ডিভাইস বা আমার বাড়িতে যে আসবাবপত্রগুলো আছে, আমার বাড়িতে যেসব ফার্নিচার্স গুলো আছে। এই জন্য কিন্তু লক্ষ্য করে দেখবি, বা দরজা জানলার কালার আর বাড়ির দেয়ালের কালার কিন্তু এক করা হয় না, তাহলে আমি বুঝতেই পারবো না, আমার ডিসকমফর্ট হবে আমার চোখে। আমাকে কন্ট্রাস্ট শুড বি মেনটেন। কন্ট্রাস্ট মানে কি, একটা লাইট হলে একটা ডিপ হতে হবে, ঠিক আছে। এবার যেখানে আমার কি করা হয়, দেয়ালের কালার সবসময় হালকা রাখা হয়, কারণ কি, আমরা দেয়ালটাকে ইউজ করতে চাইছি অ্যাজ এ রিফ্লেক্টার। বাড়িতে তো আমরা কাঁচ লাগিয়ে রিফ্লেক্টার ইউজ করতে পারি না, ইনডাইরেক্ট লাইটিং ইউজ করা হয় না, বা সেমি ইনডাইরেক্ট লাইটিং ইউজ করা হয় না, বা সেমি ডাইরেক্ট লাইট আমরা বেসিক্যালি বাড়িতে ইউজ করি, ডিরেক্ট লাইটিং এন্ড সেমি ডিরেক্ট লাইটিং। সেমি ডিরেক্ট লাইটিং এর মধ্যে কি হচ্ছে, 60% আলো আসছে আমার ডাইরেক্ট, আর 40% আসছে কি আমার বাই দ্য রিফ্লেকশন ফ্রম দ্য ওয়াল। এই যে ওয়াল গুলো আছে, ওয়ালের যদি দেয়ালে সাদা রং করা হয় বা লাইট কালার করা হয়, তাহলে ম্যাক্সিমাম আলোটা কি হবে, রিফ্লেক্টেড হয়ে আসবে। দ্যাট ইজ দ্য সেমি ডিরেক্ট লাইটিং অ্যান্ড ডিরেক্ট লাইটিং। ডিরেক্ট লাইটিং এ 100% আসছে, আর সেমি ডিরেক্ট লাইটিং এ আমার 60% আসছে সোর্স থেকে, 40% আসছে আমার রিফ্লেক্টর থেকে বা রিফ্লেকশন হয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বললাম আর এন্ড এই যে মোর ফর ডাইরেক্ট লাইটিং, ঠিক আছে, ইউটিলাইজেশন ফ্যাক্টর ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন এরিয়া টু বি ইলুমিনেটেড। যত বেশি এরিয়াকে আমি ইলুমিনেটেড করতে হবে, তত কি ইউটিলাইজেশন ফ্যাক্টরটা বাড়বে আমার। টাইপ অফ লাইটিং, মোর ফর ডিরেক্ট লাইটিং এন্ড লো ফর ইনডিরেক্ট লাইটিং। কালার্স, আচ্ছা, তার মানে কি হচ্ছে, আমার ইনডিরেক্ট লাইটিং এর ক্ষেত্রে আমার কিন্তু এই ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কমে যাচ্ছে,
কারণ আমি লাইটটাতে ইউটিলাইজ করছি না, কম ইউটিলাইজ করছি। আমি হয়তো সব জায়গাতে আলো ফেলছি, কিন্তু যতটা আলো আমার সোর্স থেকে বেরোচ্ছে সব আলোটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে না। আমার গ্লেয়ার হোক না হোক চোখে, সেটা আলাদা কথা। আমি আমার ইলুমিনেটিং বডি থেকে যে আলোটা আমি ওয়ার্কিং প্লেনে ফেলতে চাইছি, তার অনেকটা কি আমি কি করছি, সারাউন্ডিং ওয়ালে টোয়ালে ফেলে আমি রিফ্লেক্ট করে নিয়ে আসছি। তাই ইনডাইরেক্ট লাইটিং এ কি হচ্ছে, ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কিন্তু কমে যাচ্ছে। আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর কিন্তু গ্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট না। কতটা আলো পড়লো, যা বেরোলো, যা আমার আউটপুট বেরোলো, সবটা আমার কি ইউজ হলো না হলো না, আমার কিছুটা কি হলো, রিফ্লেক্টেড হয়ে গেল ম্যাক্সিমামটা। তাহলে দ্যাট ইজ দ্য ইনডাইরেক্ট লাইটিং। তাহলে ইনডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে আমার কি হচ্ছে, ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কম থাকছে। এবার কালার, সারাউন্ডিং এটসেট্রা, কালার যেটা বললাম আমি, কালারের উপর ডিপেন্ড করছে এটা। মোর ফর লাইট কালার্স এন্ড লেস ফর ডার্ক কালার্স। এই যে ডার্ক কালার কি করছে, ম্যাক্সিমাম লাইটটাকে কি করছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। লাইট কালার কি করছে, ম্যাক্সিমামটা রিফ্লেক্ট করছে, মানে আমি যা আলো বার করেছিলাম তার ম্যাক্সিমামটা ইউটিলাইজড করতে পারছি। It values varies from 0.2 to 0.5 and from 1 to 0.25 for direct and indirect lighting scheme. ডিরেক্টের ক্ষেত্রে কত হচ্ছে, 0.25 থেকে 0.5 অব্দি হচ্ছে ইউটিলাইজড হচ্ছে, মানে আমার 100% এর মধ্যে 25% থেকে 50% ইউটিলাইজড হচ্ছে। মানে ভাব, ডিরেক্ট লাইটিং এর ক্ষেত্রেও কতটা কম আলো আমার ইউজ হয়। আমি এটা ট্রেনিং করছি সোলারের উপর, তো সেখানে আমি একটা ডেটা পেয়েছি। সোলারটাও একটা লাইটনিং এর মধ্যে পড়ে, তো স্কাইলাইটিং এর ক্ষেত্রে আমি তাদেরকে একটা ইনফরমেশন দিই। আমাদের যা সোলার রেডিয়েশন হয়, সেই সোলার রেডিয়েশনের মাত্র 6% অ্যাজ এ ইলুমিনেশন আমরা পাই। 46% আর্থ কি করে দেয়, ওকে অ্যাবজর্ব করে নেয়। 6% হচ্ছে আমার ইউটিলাইজড হয় অ্যাজ এ ইলুমিনেটিং সোর্স। তার মানে ভাব কতটা কম। তাহলে এখানেও ঠিক তাই, এই যে লাইট দেখছিস, যে লাইট থেকে আমরা ডিরেক্ট লাইটিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 50% লাইটকে আমরা ইউটিলাইজ করতে পারি, আর ইনডিরেক্ট এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো কম, ম্যাক্সিমাম 25%। 0.25 মানে 25%। তাহলে এটা হলো আমাদের কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন অর ইউটিলাইজেশন ফ্যাক্টর। আচ্ছা, লেখাগুলো একটুখানি হয় না, বোঝা যাচ্ছে সব। মেইনটেনেন্স ফ্যাক্টর তো বললামই, আবার এইখানে একই কথা লেখা আছে। দ্য ইলুমিনেশন প্রোভাইডেড বাই লাইটিং ইনস্টলেশন ইজ কনসিডারেবলি লেস আফটার এ ইয়ার অর টুয়ার্ড লেস ইউজ। মানে এটা অনেকদিন ইউজ করার পর কি হবে, এটা মেইনটেনেন্স ফ্যাক্টরটা, মানে এটা মেইনটেনেন্সটা করতে হবে এক কথায়। ঠিক আছে, তো এটা মনে হয় মোটামুটি ধরে নেওয়া হয় কথায়, যদি আমি ক্লিয়ারলি এটাকে রোজ রেগুলারলি এটাকে ক্লিন করি, ঠিক আছে, সব ঠিকঠাক থাকে, তাহলে এটা মোটামুটি হয় কি 0.8। আর যদি ডাস্ট ফাস্ট খুব বেশি জমে যায়, মানে কি হচ্ছে, আমি 100% এর মধ্যে 0.8 পাচ্ছি ওখান থেকে মেইনটেনেন্স করলে, তাও কিন্তু 100% পাচ্ছি না আমি। আর যদি আরো ধর আমার ডাস্ট এসবগুলো জমে যায়, তাহলে এটা দেখা যায় 0.6, মানে 60% এর মতো মেইনটেনেন্স ফ্যাক্টর। Depreciation factor key, this is merely the inverse to the maintenance factor and is determined as the ratio of initial meter candle to the ultimate maintained meter candle on the working plane. It value more than unity. 1 by maintenance factor, 1 by 0.8, maintenance factor 0.8, 0.6। তাহলে এককে যদি কোনো ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো আমি, ধরো 1 by 0.5 করলি, তার মানে কত, 1 by 1 by 2, মানে 1 into 2, তাহলে 2 হচ্ছে। মানে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর কিন্তু অলওয়েজ ইউনিটির থেকে বেশি হবে, কারণ এটা কি হচ্ছে, আমি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে এককে ভাগ করছি, তাহলে বেসিক্যালি কি করছি, আমরা গুণ করছি, বেড়ে যাচ্ছে ভ্যালুটা। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরটা কি, বেসিক্যালি রেশিও অফ দ্য ইনিশিয়াল মিটার ক্যান্ডেল টু দ্য আলটিমেট মেইনটেনেন্স মিটার ক্যান্ডেল, মানে কতটা মিটার ক্যান্ডেল বের হচ্ছে ইনিশিয়ালি আর কতটা আমার যাচ্ছে, এটাই হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর যত বেশি বাড়বে, তত বেশি মনে রাখবি আমার মেইনটেনেন্স ফ্যাক্টর কমবে, মানে তত বেশি আমার লস হবে। ঠিক আছে, এই হলো আমাদের ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর। দেখি কজন আছে ক্লাসে, একটু একজন বেড়েছে। আজকে কিন্তু অ্যাটেন্ডেন্স খুব পুয়ার, জানি না এত পুয়ার হওয়ার কারণ কি। আচ্ছা, এবারে আসছি আমরা নেক্সট মেথডটা। আচ্ছা, এটুকু বোঝা গেল যেটুকু বললাম, বোঝা যাচ্ছে কি, কেউ কিছু বলে না? হ্যাঁ স্যার। আচ্ছা,
পয়েন্ট টু পয়েন্ট অর ইনভার্স স্কোয়ার ল মেথড, এটা তোরা জানিস। এই মেথডটা কিন্তু আমরা এখানে খুব বেশি অ্যাপ্লাই করবো না, কারণ এটা আমরা বেসিক্যালি আগেই বলেছি এটাকে অ্যাপ্লাই করি আমরা কোথায়, যখন একটা পয়েন্টের ইলিমিনেশন বার করতে চাই। The method is applicable where the illumination at a point, এই কথাটা বললাম, due to one or more sources of light is required. The candle power of the source in the particular direction under consideration being known. মানে আমি একটা পার্টিকুলার ডিস্টেন্সে বা পার্টিকুলার পয়েন্টে ইলুমিনেশন বার করবো, তখনই আমি এই মেথডটা ইউজ করব। আমার টোটাল রুমের ক্ষেত্রে কিন্তু এই মেথডটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। দ্য ক্যান্ডেল পাওয়ার অফ দ্য সোর্স ইজ ইন দ্য পার্টিকুলার ডিরেকশন আন্ডার কনসিডারেশন বিং নোন। ইফ আ পোলার কার্ভ অফ ল্যাম্প or its reflector giving the candle power of the lamp is different direction is known. পোলার কার্ভটা কি? পোলার কার্ভটা তোদের নেই, শুনে রাখ জিনিসটা। এই পোলার কার্ভ দিয়ে আমরা কি করতে পারি, ডিফারেন্ট এরিয়ায় কতটা করে আলো পড়ছে সেটা আমরা বার করতে পারি। এটা একটা মেথড, এই মেথডটা আমাদের নেই, তাই এটা আমাদের জানার দরকার নেই। The illumination at any point within the range of lamp can be calculated from the inverse square. যে কোনো একটা পয়েন্টে আমি ইলুমিনেশন জানতে পারবো উইদিন দ্য রেঞ্জ অফ দ্য ল্যাম্প, ওই ল্যাম্পের রেঞ্জের মধ্যে, ওই ল্যাম্পের আলোটা যতদূর যেতে পারে সেই। এবার একটা ল্যাম্পের আলো কিভাবে থাকে বলতো, একটা কার্ভ থাকে, মানে কি সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলটা কেমন হয়, সলিড অ্যাঙ্গেলটা কিন্তু আমি যেখান থেকে আলোটাকে বার করছি সেইখান থেকে, এই পয়েন্ট থেকে যদি আমরা একটা চারিদিকে আলোটাকে এমিটস করছি, একটা গোল রকম একটা সার্কেল, একটা কোণের মতো দেখতে হয়, একটা শঙ্কুর মতো দেখতে হয় জিনিসটা, সলিড অ্যাঙ্গেলটা। তার মানে কি, ওটা কিন্তু একটা কার্ভের মতো হয়। রেঞ্জ বলতে বোঝাচ্ছে কি, ওই যে সলিড অ্যাঙ্গেলটা, ওই সলিড অ্যাঙ্গেলটাকে যদি আমি একটা সলিড আমি যদি ধরে নিই একটা পয়েন্ট থেকে আলোটা বেরোচ্ছে এবং আলোটা যে ডিরেকশনে গিয়ে যেখানে পড়ছে সেই পয়েন্টটাকে ধরে যদি একটা গোল সার্কেল আঁকি, তাহলে ওটা হচ্ছে কি, ও আমার রেঞ্জ, মানে যেখানে গিয়ে ম্যাক্সিমাম আলো পড়ছে তারপর আলো দেখতে পাচ্ছি না, সেই পয়েন্ট থেকে যদি আমি একটা গোল সার্কেল আঁকি ওই পয়েন্টটাকে ধরে নিয়ে, ওই পয়েন্টটা ধরে নিয়ে মানে কি, ওই পয়েন্টটাকে সেন্টার ধরলে হবে না, কিন্তু সেন্টার ধরতে হবে হচ্ছে কোন জায়গাটাকে, যেখানে লাইটিং সোর্স, ওটা সেন্টার ধরবো। আর যেখানে মিনিমাম লাইটটা পড়েছে বা সব থেকে বেশি, মানে তারপর আর দেখতে পাচ্ছি না, ওই পয়েন্টটাকে আমি ধরবো কি পেরিমিটার। মানে বেসিক্যালি একটা রেডিয়াসকে আমি ধরবো কি, যেটা আমার লাইটিং, যেখানে আমার ইলুমিনেটিং সোর্সটা আছে বা লাইটটা যেখানে আছে সেই পয়েন্টটাকে ধরবো আমি কি রেডিয়াস, এই সেন্টার। এবং যেখানে ম্যাক্স আলোটা পড়ার পর আর আলো পাচ্ছি না আমি, সেই পয়েন্টটাকে ধরবো, এই দুটো পয়েন্টকে একসঙ্গে যোগ করে একটা রেডিয়াস ধরবো, এবং সেই রেডিয়াস বরাবর যদি একটা সার্কেল আঁকি, দ্যাট ইজ দ্য পোলার কার্ভ। এটাই হচ্ছে আমার ওর রেঞ্জ, যে রেঞ্জের মধ্যে আলোটা পড়ছে, ঠিক আছে। The illumination due to each can be calculated and added. এক্ষেত্রে আমি কি প্রত্যেকটা ল্যাম্পের ইলুমিনেশনকে আলাদা করে আমি ক্যালকুলেট করতে হবে, অ্যাড করতে হবে। এছাড়া ধর একটা রুমের আমি ইলুমিনেশন বার করতে চাইছি, প্রতিটা ল্যাম্পের ইলুমিনেশন আলাদা আলাদা করে বার করে যোগ করতে হবে, এটা একটা বড় একটা মেথড হয়ে যায়। দিস মেথড ইজ নট মাচ ইউজ বিকজ ইটস কমপ্লিকেটেড অ্যান্ড কাম্বারসাম অ্যাপ্লিকেশন। এটা আমার কি হচ্ছে, ধর একটা ঘরে 100খানা ল্যাম্প আছে, প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে বার করতে হয় তাহলে আমার অনেক কমপ্লিকেটেড মেথড হয়ে যাচ্ছে। It is employed only in some special problem such as flood lighting, yard lighting, etc. ফ্লাড লাইটিং এর ক্ষেত্রে আমি ছোট্ট করে বলে দিই, ফ্লাড লাইটিং, ইয়ার্ড লাইটিং মানে কি, ধর একটা স্টেশন ইয়ার্ড কেমন লাইটিং করতে হবে, মানে একটা স্পেসিফিক জায়গাকে লাইট আমায় ফেলতে হবে যেখানে কোনো রুম নেই। ভালো করে শোন, ফ্লাড লাইটিং, ইয়ার্ড লাইটিং হচ্ছে ওপেন টু দ্য স্কাই। Always this type of illumination is provided to the area which is open to the sky. There is no such shading, there is no such ceiling. So this light, এখানে কোনো আমার কোনো উপায় নেই যে রিফ্লেক্টর লাগানোর বা ওই এরিয়াটুকু লাইট করার। একটা ইয়ার্ড হওয়া মানে কি, অনেকটা ছড়িয়ে যাবে লাইটটা, তখন কিন্তু আমাকে পারফেক্ট এই প্রত্যেকটা মানে পয়েন্টে আমি ধর একটা ইয়ার্ডের কোন কোন জায়গায় আলোটা বেশি ফেলতে চাইছি সেই পয়েন্টটা ইলুমিনেশনটা আমাকে বার করতে হবে। ঠিক ফ্লাড লাইটের ক্ষেত্রেও সেম, ফ্লাড লাইট ডিজাইন করার সময় দেখবি, লক্ষ্য করে দেখবি, ফুটবল মাঠের ফ্লাড লাইটের ডিজাইন একরকম, ক্রিকেট মাঠের ফ্লাড লাইটের ডিজাইন একরকম। কি ডিফারেন্স বলতে পারবি কেউ? ফুটবল গ্রাউন্ড আর ক্রিকেট গ্রাউন্ডের ফ্লাড লাইটের কি ডিফারেন্স থাকে? পজিশন অফ ফ্লাড লাইটের কি ডিফারেন্স থাকে? ফুটবল মাঠ কেমন হয়, রেক্ট্যাঙ্গেলের মতো হয়, ক্রিকেট মাঠ কিরকম হয়, ওভাল হয়। তো দুটোর ডিফারেন্সটা এটাই, আমাকে প্লেস করতে হবে ফ্লাড লাইটটা এমন জায়গায় যাতে আমার গ্লেয়ার না হয়।
আবার সেই একই কথা, গ্লেয়ার যাতে না হয়। একটা কথা মনে রাখতে হবে, ফ্লাড লাইট ইজ ইনস্টলড ইন দ্য এরিয়া হুইচ ইজ ওপেন টু দ্য স্কাই। তার মানে কি, ফ্লাড লাইটকে আমি যেখানে ইনস্টল করছি সেই যে ওয়ার্কিং প্লেনের ওপর ফ্লাড লাইটটাকে আমি ফেলবো, সেই ওয়ার্কিং প্লেনের ওপর ডিপেন্ড করে আমার ফ্লাড লাইটের পজিশনটা ক্যালকুলেট করতে হবে। ঠিক যেভাবে তোরা পয়েন্ট টু পয়েন্ট ইনভার্স স্কোয়ার ল মেথড দিয়ে ক্যালকুলেশন করেছিলিস, যে ধর এইখানে লাইটটা লাগানো আছে, ওখান থেকে ওর একটা জায়গায় ধর আমি সেম লাইট ফেলতে চাইছি, চারটে ধর ফ্লাড লাইট আছে, সাপোজ চারটে ফ্লাড লাইট থেকে ধর আমার ক্রিকেট খেলা হচ্ছে পিচ, পিচের ওপর আমি লাইটটা বেশি ফেলতে চাইছি। তার মানে কি, প্রত্যেকটা ফ্লাড লাইট থেকে তার যে নিচের ডিস্টেন্সটা, মানে তার যে হরাইজেন্টাল ডিস্টেন্সটা, সেটা আমরা পাবো। আর ওই হরাইজেন্টাল ডিস্টেন্স মানে যেটা আমার পেলাম আমি একদম নিচে গ্রাউন্ডে, সেখান থেকে পিচের ডিস্টেন্সটা আমি পেয়ে যাব। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজের দুটো পেলাম। আমরা কি কি পেলাম? বেস পেলাম, হাইট পেলাম। এবার আমরা হাইপোটেনিয়াসটা বার করে নেব। তাহলে ওই পিচের ওই পয়েন্টে হাইপোটেনিয়াসটা বার করব। একই রকম ভাবে আরেকটা ফ্লাড লাইটেও ঠিক সেটা করব। চারটে ফ্লাড লাইট থেকে চারটে ফ্লাড লাইটের আলোটা একসঙ্গে এসে সেম ইলুমিনেশন দেবে কোথায়? আমার পিচে, যাতে পিচে কোনো গ্লেয়ার না হয়। তার মানে একটা জায়গায় যদি একটা পয়েন্টে আমি যদি এরকম বারবার, এবারে পিচ থেকে কেন পিচে করা হচ্ছে, পিচটা করা হচ্ছে ঠিক ক্রিকেট মাঠের সেন্টার বরাবর। মানে এই পিচ থেকে আমার লং অন, লং অফ, ঠিক আছে, তারপরে আমি যদি অফ লেগ, ঠিক আছে, ফাইন লেগ, যত আছে, যত পজিশন গুলো আছে, স্কোয়ার কভার, প্রত্যেকটা এলাকার কি প্রত্যেকটা এরিয়ার কিন্তু ডিস্টেন্সটা সমান। এরকম না যে লং, এবার হ্যাঁ তোরা দেখিস যে খেলার সময় দেখায় যে এই ডিস্টেন্সটা ধর লেগের ডিস্টেন্সটা একটু বেশি, অফের ডিস্টেন্সটা একটু কম। এটা হয়, সবটা একদম আইডেন্টিক্যালি সেম রাখা হয় না, চেষ্টা করা হয় সবটা সেম রাখা। কারণ কি, পিচ দু তিনটে বানানো থাকে, জানিস তো, পিচ দু তিনটে বানানো থাকে, যখন যেটা আমার প্রয়োজন হয়। সব পিচে তো সবসময় খেলা যায় না। এবারে সেই জন্য কি হয়, পিচের পজিশনটা যে সবসময় সেন্টারে থাকে তা নয়, তার জন্য একটু এদিক ওদিক হয়, কিন্তু মোটামুটি একই ডিস্টেন্সে রাখার চেষ্টা করা হয়, যাতে কোনো এরিয়াতে যখনই আমি পিচকে সেন্টার করছি, তাহলে প্রত্যেকটা ফ্লাড লাইট থেকে সমান আলো যদি পিচে ফেলা হয়, যেভাবে আমি বললাম মেথডটা, তাহলে প্রত্যেকটা এরিয়া ওখানে ওটা সেন্টার থেকে তার রেডিয়াস বরাবর, মানে তার পরিধি বরাবর, মানে পরিধি বলতে আমি বোঝাতে চাইছি ফেন্সিং অফ দ্য গ্রাউন্ড। তাহলে এই ফেন্সিং অফ দ্য গ্রাউন্ডে প্রতিটা জায়গাতে আমার সমান ইলুমিনেশন আসা উচিত। কম আসুক বেশি আসুক, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। ম্যাটার ইজ দ্যাট দেয়ার শুড বি নো সাচ গ্লেয়ার ইজ ফর্মড। তার মানে কি, আমার এটা হওয়া উচিত। এই হিসেবে ফ্লাড লাইট ডিজাইনটা করা হয়। তার জন্য ফ্লাড লাইট ডিজাইনের সময় কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই পয়েন্ট টু পয়েন্ট ইনভার্স স্কোয়ার ল মেথড। কারণ কি, আমাকে ওই কোনো একটা পয়েন্টে ক্যালকুলেশনটা করতে হবে, এবং পিচে যেন প্রত্যেকটা ফ্লাড লাইট থেকে সমান আলো আসে। তাহলে প্রত্যেকটা ফ্লাড লাইট থেকে সমান আলো আসতে গেলেই তো আমাকে ইনভার্স স্কোয়ার ল ইউজ করতে হবে। বোঝা গেল? ইনভার্স স্কোয়ার ল, ল্যাম্বার্ট কোসাইন ল, এগুলো ইউজ করতে হবে। তো এটা হচ্ছে ফুটবল মাঠে কি কিন্তু ইলুমিনেশন বেড়ে গেলে তো একটা মানে আই প্রবলেম হতে পারে বা বেড়ে দেখতে। গেলে না, দ্যাট ইজ নট দ্য, বেড়ে গেলে না, আমি যে পজিশনটাতে রাখছি ওই পজিশনে যেন ইউনিফর্ম ইলুমিনেশন থাকে। মানে আমার পিচের একটা জায়গায় কম, একটা জায়গায় বেশি, আমাকে ফোকাস রাখতে হবে বেশি পিচের ওপর। তাহলে আমাকে মানে রাখতে হবে কি, পিচে যেন কোনো রকম গ্লেয়ার না হয়। এবার তাহলে কি পুরো মাঠে গ্লেয়ার হবে না? হয়, অল্প হলেও হয়, কিন্তু চেষ্টা করা হয় কি, সেন্টার থেকে লাইটটাকে সমান ভাগে ভাগ করে দেওয়া। এবার সব দিকে লেন্স যদি সমান হতো তাহলে সমস্যা হতো না, কিন্তু একটু আধটু তো অসুবিধা হয়। কিন্তু আমি প্র্যাকটিক্যালি ধরে নিচ্ছি, থিওরিটিক্যালি ধরে নিচ্ছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয় ফ্লাড লাইট বা ইয়ার্ড লাইটিং এর ক্ষেত্রে। এই জন্য ওই পার স্কোয়ার মিটারে কতটা লাইট পড়লো এটা তো বার করা সম্ভব না। তাহলে কত লাইট লাগাবো আমি? তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বিভিন্ন, কারণ আমার তো উপরে কোনো সিলিং নেই যে মাথার উপর লাইট লাগিয়ে দিলাম। বুঝতে পারছিস কথাটা? আমাকে একটা সার্টেন জায়গাতে, আমার কারণ উপরে উপরে তো কোনো ওপেন টু স্কাই, তাহলে উপরে কোথায় লাইটটা লাগাবো আমি? মাঠের মধ্যে তো উপরে লাইটটা লাগাতে পারবো না। তাহলে আমাকে লাইটটা লাগাতে হবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে। যে অ্যাঙ্গেলটা কোনটা, কোন অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমি ক্যালকুলেট করবো কি দিয়ে, সেই ইনভার্স স্কোয়ার ল দিয়ে, যে এই পজিশনে কতটা আলো পড়ছে। তাহলে আমার দেখে নিতে হবে কি, প্রতিটা পজিশনে যেন সমান আলো পড়ে, সেইভাবে কিন্তু আমাকে ওটাকে ইনস্টল করতে হবে। এবং সেটা দেখার একটাই উপায় কি, আমার ইনভার্স স্কোয়ার ল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে এতটা থাক। আমি
নেক্সট দিনকে এটা আর কিছু নেই, এবারে নিউমেরিক্যালে চলে আসবো। আমি নিউমেরিক্যাল নেক্সট দিনকে করাবো। মানে আমি আচ্ছা কালকে আমি একটা ক্লাস নেবো, কালকে 19 তারিখ তো, কালকে অমৃতা ঠিক আছে। ম্যাডামের যে ক্লাসটা আছে 11টা 10 থেকে, ওই ক্লাসটা আমি নেবো, কালকে অঙ্কটা করাবো। আজকে থাক, আমার ট্রেনিংটা আজকেই শেষ, ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই 6 জন 7 জনের বেশি থাকছেই না, তখন দেখলাম 7 জন, এখন বেরোস না কেউ, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। আর একটা কথা বলে দিই, এখানে মনে রাখবি যে এই যে ফ্লাড লাইটিং ডিজাইনটা ডিফারেন্ট টাইপস অফ, আমরা যে মানে ইলুমিনেশন ইউজ করি, ডিফারেন্ট টাইপস অফ মানে প্লেগ্রাউন্ডের জন্য ডিফারেন্ট। ক্রিকেট মাঠে আমি যেভাবে লাগাবো ফ্লাড লাইটের পজিশন, ফুটবলে তা লাগাবো না, টেনিসে তা লাগাবো না। এটা ডিপেন্ড করবে সবসময়, ফ্লাড লাইটিং বা ইয়ার লাইটিংটা ডিপেন্ড করবে যে পজিশনটাকে আমি লাইটিংটা দিচ্ছি, সেই পজিশনের মানে এরিয়ার ওপর শুধু না, সেই পজিশনের মানে সেটা রেক্ট্যাঙ্গেল না স্কোয়ার নাকি আমার রাউন্ড নাকি সার্কুলার এরিয়া, তার উপর ডিপেন্ড করবে। কারণ আমাকে মাথায় রাখতে হবে যে আমি প্রতিটা পয়েন্টে যতটা সম্ভব ইউনিফর্ম ইলুমিনেশন দেবো। যেহেতু আমার কোনো সিলিং প্রোভাইড করা হয়নি এখানে, তার জন্য ইউনিফর্ম ইলুমিনেশনের জন্য কিন্তু আমার কি করতে হবে, এখানে ইনভার্স স্কোয়ার ল, ল্যাম্বার্ট কোসাইন লকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর একটা কথা, যখন আমরা ইলুমিনেশন ডিজাইন করব, এস্টিমেট করব, এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই জাংশন বক্স প্রোভাইড করতে হবে। যখন আমরা মানে এমনি সিম্পল যখন কোনো হলে বা কোনো একটা যেটা বলছি আর কি ব্যাংকোয়েট হল বা কোনো একটা ধর অডিটোরিয়ামে করব, তখন জাংশন বক্স কিন্তু আমায় প্রোভাইড করতে হবে, বলে দিক বা না দিক জাংশন বক্স প্রোভাইড করতে হয়। কারণ জাংশন বক্স যদি না প্রোভাইড করি তাহলে আমার কন্ডাক্টরটা অনেক বেশি লাগে, যখন আমি করাবো দেখাবো আমার যে কন্ডাক্টরের পরিমাণটা অনেক বেশি লাগে। তাই জন্য এমনি হাউস ওয়ারিং এর সঙ্গে এই ডিফারেন্সটা এইটুকু জায়গাতে এস্টিমেটে, যেখানে আমরা জেবি কে প্রোভাইড করব। এবার দেখবি অনেক ক্ষেত্রে অনেক হাউস ওয়ারিং এর অঙ্কের মধ্যে আছে ইলুমিনেশন গুলো আলাদা করে দেওয়া নেই, হাউস ওয়ারিং এর মধ্যেই দেওয়া আছে শুধু লাইট লাগানো, সেক্ষেত্রে হয়তো জেবি লাগাইনি। কিন্তু যদি আমি কোনো, আমাকে বুঝে নিতে হবে যে আমি কোন জায়গায় কাজটা করছি। আমি যদি সিলিং লাইটিং করি, যেখানে আমার রুফে শুধুমাত্র লাইটটা লাগাচ্ছি বা সিলিং এ লাগাচ্ছি, সেখানে আমাকে জাংশন বক্স যদি আমরা দেখাবো, জাংশন বক্স যদি প্রোভাইড না করা হয়, তাহলে আমার কন্ডাক্টরের পরিমাণটা অনেক বেশি লাগবে, লেন্থ অফ কন্ডাক্টরটা অনেক বেশি লাগবে। এই জন্য সেখানে কিন্তু আমাকে জেবি প্রোভাইড করতে হবে। এবং প্রতিটা লাইটের জন্য কিন্তু এরকমও করা হয়, এটা করা যেতে পারে, ইচ ল্যাম্পের জন্য আলাদা 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 এমসিবি ইউজ করা হয়। মানে এটা করা হয় অনেক সময়, মানে প্রত্যেকটা ল্যাম্পের জন্য আলাদা আলাদা এমসিবি, নট সুইচের জন্য, মানে লাইটের জন্য। মানে কি, ধর একটা একটা বড় আমার রুম আছে, সেই রুমের মধ্যে ধর সাপোজ আমার 50টা লাইট আছে, 50টা লাইট আছে কি 5খানা রোতে আছে, ঠিক আছে, মানে 5x10, 5খানা রোতে 10খানা করে লাইট আছে। তাহলে তাহলে 5খানা রো মানে 10টা কলম হচ্ছে 5টা 5টা করে, 10টা কলমে 5টা লাইট বা 5টা রোতে আমার 10টা লাইট, এরকম ধরে নিতে পারি আমি। এখানে যেটা করা হয়, একটা এমসিবি কে যখন আমি অপারেট করব, একটা সুইচ কে যখন অন করব বা অফ করব, একসঙ্গে একটা রোয়ের বা একটা কলমের সবকটা লাইট জ্বলে যাবে। সেটা রোয়ের হলে ধর 10টা হলো, কলমে হলে ধর 5টা হলো। আমি এইভাবে কানেকশনটা করব যে প্রত্যেকটা লাইট কানেক্টেড থাকবে প্যারালালি একটা সুইচের সঙ্গে। প্রত্যেকটা লাইটের মধ্যে লাইটের ওয়াটেজ যদি সেম হয়, প্রত্যেকটা লাইটে সেম কারেন্ট ফ্লো করছে, তাহলে প্যারালালি কানেক্ট করে আমি এটা মানে একটা সুইচ, মানে টোটাল আমার 50টা যদি আমার লাইট হয়, আমার যদি রো ওয়াইজ আমি কাজটা করতে চাই, তাহলে কটা রো হচ্ছে বলেছি আমি, 5টা রো হচ্ছে, তাহলে কটা সুইচ ইউজ হবে, 5টা সুইচ ইউজ হবে।
5টা সুইচের জায়গায় এমসিবি ইউজ করে দেওয়া হয়। মানে 5খানা সুইচ অন করবো, টোটাল 50টা লাইট অন হয়ে যাবে। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে কস্টিং এ আমার মানে কম কস্ট ইউজ করার জন্য বা আমার কস্টিং পার্টটা কমানোর জন্য এটা করা হয়। এটাও আমি একটা মেথড বললাম, ঠিক আছে? ওকে, আজকে এতটা থাক, আবার আমরা কালকে বাকিটা করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। Thank you, sir.